দেখ, দৃঢ় বস্তুর ঘূর্ণন আমাদের পড়া হচ্ছিল, তাই তো? কথা বলবি না এবার, একদম একদম কথা বলবি না কেউ। দৃঢ় বস্তুর ঘূর্ণনে আমি কথা বলবি না, কথা বলবি না, কথা না, একদম পুরো সাইলেন্ট। দৃঢ় বস্তুর ঘূর্ণন পড়িয়েছিলাম, তার মধ্যে বেসিক্যালি বলেছিলাম যে জড়তা ভ্রামক কি হয়, ঠিক না? এবং কয়েকটা জিনিসের জড়তা ভ্রামক বলেছি। এবারে একটা টার্ম আমি বলছি, যেটা হচ্ছে কি চক্র গতির ব্যাসার্ধ। কি বললাম? চক্র গতির ব্যাসার্ধ। লিখবি কি? চক্র গতির ব্যাসার্ধ। হ্যাঁ, চক্র গতির ব্যাসার্ধ। লাইট দিতে বলছিস? দিয়ে দে। চক্র গতির ব্যাসার্ধ ইংরেজি হচ্ছে কি? রেডিয়াস অফ জাইরেশন। GYRATION, রেডিয়াস অফ জাইরেশন, চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, চক্রগতির ব্যাসার্ধ, হ্যাঁ ঠিক আছে, রেডিয়াস অফ জাইরেশন। দেখ, আমি যদি বলি যে এটার মানে কি হচ্ছে, ধর আমি একটা জিনিস বললাম যে এটা হচ্ছে কি নিরেট গোলক। ঠিক আছে, এই নিরেট গোলকের ভর কেন্দ্র দিয়ে যে অক্ষটা গেছে তার সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়? 2/5 mr²। এখন চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কি, যে এই যে যে আইটা এসছে না, এই যে আইটা এসছে, আমি এই যে মানে নিরেট গোলক এর যে ভর, এই ভরটাকে অক্ষ থেকে কত দূরে রাখলে, মানে পুরো গোলকটার ভরকে আমি বিন্দু ভর ধরে নিলাম এম, বিন্দু ভর ধরে নিলাম কত? এম। সেই ভরটাকে এই অক্ষ থেকে কত দূরত্বে রাখলে এই একই জড়তা ভ্রামক আসবে। মানে মানে পুরো বস্তুটার যে জড়তা ভ্রামক এসছে, একে যদি আমি একটা ছোট বিন্দু ভর ধরে নিই, যার ভর হচ্ছে কি এই বস্তুটার পুরো ভরের সমান, তাহলে সেটা কত দূরে হলে ওর জড়তা ভ্রামক একই হবে। তাহলে আমি ধরে নিলাম কি, যে এই অক্ষ থেকে আমি ধরলাম এইটা হচ্ছে গোলকটাকে বাদ দিয়ে আমি কি করলাম, এই অক্ষ থেকে কে দূরত্বে, আমি ধরলাম কে দূরত্বে একটা বিন্দু ভর আছে কত? ক্যাপিটাল এম, যেটা কিন্তু এই এই নিরেট গোলকের ভরের সমান। তাহলে বল, যদি একটা বিন্দু ভর অক্ষ থেকে কে দূরত্বে থাকে, তার জন্য জড়তা ভ্রামক কত হয়? কে ইন্টু এম ইন্টু কে স্কোয়ার, এম আর স্কোয়ার হয় না, এম ইন্টু কে স্কোয়ার। তাহলে এই যে যে কেটা, এই কেটা হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে আমি কি লিখতে পারি? সংজ্ঞা একটু লেখা উচিত। এটা কি লিখবো? যে কোনো অক্ষের সাপেক্ষে, কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর, কোনো বস্তুর যে জড়তা ভ্রামক হয়, কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর যে জড়তা ভ্রামক হয়, ওই বস্তুর মোট ভরকে একটি বিন্দু ভর হিসাবে নিলে নিলে ওই অক্ষ থেকে, ওই অক্ষ থেকে যে দূরত্বে জড়তা ভ্রামক বস্তুটির জড়তা ভ্রামকের সঙ্গে সমান হয়, জড়তা ভ্রামকের সহিত সমান হয়, সেই দূরত্বকে, সেই দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। ঠিক না? সেই দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। ক্যালকুলেশন ইজি। একটা যদি বলে একটা নিরেট গোলকের চক্রগতির ব্যাসার্ধ কত, আমরা নিরেট গোলকের ভর কেন্দ্র দিয়ে যে অক্ষটা গেছে তার জন্য জড়তা ভ্রামক এটা জানি তো। তাহলে আমি কি করব, যে এই গোলকটার যে ভর এম, সেটাকে এই অক্ষ থেকে কত দূরত্বে, আমি ধরে নিলাম কে দূরত্বে রাখলে জড়তা ভ্রামক একই হবে। তাহলে এম ভরকে কে দূরত্বে রাখলে জড়তা ভ্রামক কত? এম কে স্কোয়ার। এইটা ইজিক্যালস টু 2/5 mr²। তাহলে কি হবে? এম কে স্কোয়ার ইজিক্যালস টু 2/5 mr²। ইজি কিন্তু, 2/5 mr²। এম এম কেটে যাবে, গেলে কি হবে?
কে ইজ ইকুয়ালস টু আর, কে ইজ ইকুয়ালস টু √2/5 ক্যাপিটাল আর, চক্রগতির ব্যাসার্ধ, ঠিক না? তাহলে যারই দিক না কেন আমরা চক্রগতির ব্যাসার্ধ এভাবে করতে পারি। যেমন যদি আমি বলি একটা হচ্ছে, ধর এই কোশ্চেনটাই দিচ্ছে, যেমন একটা রিং যদি বলি, ঠিক না? একটা রিং, এই রিংটার হচ্ছে ভর কত, ভর এম, আর হচ্ছে এর ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর। ভর এম, ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর। বেশ, ভর এম, ব্যাসার্ধ, ক্যাপিটাল আর। তাহলে এর আমি না বললাম যে একটা অক্ষ, যেটা কিন্তু কোন অক্ষ আমি দিচ্ছি, এই অক্ষ, এই অক্ষটা কেমন বলতো? এই অক্ষটা হচ্ছে কি বৃত্তের সঙ্গে স্পর্শ, কিন্তু বৃত্তের তলে আছে, বৃত্তের তলে আছে, মানে অক্ষটি, অক্ষটি বৃত্তের তলে আছে এবং তলে আছে এবং বৃত্তের কি স্পর্শক। তাহলে এই অক্ষের সাপেক্ষে রেডিয়াস অফ জাইরেশন মানে চক্রগতির ব্যাসার্ধ কি হবে? তাহলে প্রথম আমাকে কি করতে হবে, এটার এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক ক্যালকুলেট করতে হবে, এটা কাজ। জড়তা ভ্রামক আগে ক্যালকুলেট কর, কত আসছে। এটা রিং, কিন্তু এটা হচ্ছে কি রিং। রিং এর জন্য স্পর্শক হচ্ছে এবং তলে আছে, কি হবে? রিং এর জন্য প্রথমে এক কাজ কর, আমাকে তোরা কি জানিস আগে বল। এটা রিং যদি হয়, এটা যদি রিং হয়, রিং এর তলের সঙ্গে লম্ব, মানে এই এই বরাবর তলের সঙ্গে লম্ব যে অক্ষটা, তার সাপেক্ষে আই কত হয়, এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার, ঠিক না? এবারে আমরা কি করতে পারি বড় জোর, যে এই বরাবর একটা নিলাম, এই বরাবর একটা নিলাম, করেছিলাম না? এটা যদি আমি আই এক্স, এটা যদি আই ওয়াই বলেই কি হবে, দুটোই একই হবে, আই আর আই হবে। আর এটা হচ্ছে কি আই জেড, মানে হচ্ছে লম্ব, লম্ব উপপাদ্য যেটা ছিল, মানে হচ্ছে পরস্পর লম্ব অক্ষ যে উপপাদ্যটা ছিল, সেখান থেকে আমরা কি বলতে পারি, এখানে আই জেড ইজিক্যালস টু আই এক্স প্লাস আই ওয়াই হয়, তাই না? আই এক্স প্লাস আই ওয়াই দুটোই কি হচ্ছে, দুটোই সমান সমান, এটাও যা এটাও তা একই। তো টু আই, তো এখানে টু আই ইজিক্যালস টু কত, এম আর স্কোয়ার, মানে কি আই জেডটা কত, এম আর স্কোয়ার। তাহলে আই কত হচ্ছে এখানে, এম আর স্কোয়ার বাই টু, এম আর স্কোয়ার বাই টু। হ্যাঁ, এবারে কি আমি এই অক্ষটা পেয়ে গেলাম, মানে বৃত্তের তলে আছে এবং বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, এই অক্ষের সাপেক্ষে আইটা কত পেয়ে গেলাম, এম আর স্কোয়ার বাই টু। তাহলে এই অক্ষের সাপেক্ষে কত হবে, আমরা করব কি আই, মানে এটা এটার সাপেক্ষে যদি আমি আই ড্যাশ ধরে নিই, আই ড্যাশ কি হবে, আই সিও এম প্লাস মোট ভর ইন্টু কি হবে, দূরত্ব, সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ, সমান্তরাল অক্ষের সমান্তরাল অক্ষ হলে কি হবে, সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে কি, যে ভর কেন্দ্র দিয়ে যেটা গেছে তার সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস মোট ভর গুণিতক এদের মধ্যে দূরত্ব, এদের মধ্যে দূরত্বটা কত আর, এটা করেছিলাম না আগের দিন। তাহলে সে তো সে তো গোলক ছিল, এটা তো রিং হচ্ছে, এটা তো রিং হচ্ছে, গোলকের জন্য 2/5 এম আর স্কয়ার, এটা তো রিং এর জন্য। একটা রিং এর, একটা রিং তার তার হচ্ছে তলের সঙ্গে লম্ব এবং কেন্দ্র দিয়ে গেছে, সেই বরাবর জড়তা ভ্রামকটা এম আর স্কয়ার আমরা জানি। এবারে এই তল দিয়ে গেছে, যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুজনকে ধরি, তাহলে দুজনের জন্য একই সমান সমান হচ্ছে, এই জন্য আমরা আই প্লাস আই, মানে আই এক্স প্লাস আই ওয়াই ইজিক্যালস টু আই জেড হয়, কিন্তু এখানে আই এক্স যা হবে আই ওয়াই তাই হবে। সেই হিসাবে আমি কি করলাম, আইটা পেয়ে গেলাম, মানে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ এই বরাবর এম আর স্কোয়ার বাই টু হয়ে গেল। এবার যেহেতু আমাকে এইখানে এটা বলেছে, তাহলে আমি এটাই নেব, এইটার জন্য কত হচ্ছে, এম আর স্কোয়ার বাই টু। তাহলে এটা একটা অক্ষ যেটা কি হচ্ছে, যেটা সেন্টার অফ মাস দিয়ে গেছে, যেটা সেন্টার অফ মাস দিয়ে গেছে,
তার সাপেক্ষে জড়তা ভ্রামকটা mr²/2। এবার আমাকে এমন একটা অক্ষ দিয়েছে, এটা এটা কিরকম, এটাও তলে আছে, এই অক্ষটা কি আছে, তলে আছে, আবার কি হচ্ছে এর সঙ্গে সমান্তরাল, সমান্তরাল আছে। তাহলে এর সাপেক্ষে জড়তা ভ্রামক কি হবে, ভর কেন্দ্র দিয়ে গেছে যে অক্ষ তার সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস মোট ভর গুণিতক এদের মধ্যে লম্ব দূরত্ব। লম্ব দূরত্বটা কত হবে, ব্যাসার্ধ আর, লম্ব দূরত্ব আর হবে, এটা এটা ব্যাসার্ধ আর। তাহলে কত হচ্ছে mr²/2 প্লাস mr², তাহলে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে লসাগু হয়ে যাবে, তাহলে 2, এখানে আছে mr², এখানে হবে 2mr², তাহলে মোট মিলে কত হবে 3mr²। এটা এখন পর্যন্ত আই এলো, মানে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকটা এলো। এই অক্ষের সাপেক্ষে বলেছে না চক্রগতির ব্যাসার্ধ বার করতে, তাহলে এই অক্ষের সাপেক্ষে আমাকে তো প্রথম জড়তা ভ্রামক বার করতে হবে, তারপরে চক্রগতির ব্যাসার্ধ আসবে। তাহলে এতটা পর্যন্ত কি হলো, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এসছে 3/2mr²। এতটা পর্যন্ত টোকা হয়ে গেছে সবার। তো আমি ধরে নিলাম, কি এই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কে, তাহলে এই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ যদি কে হয়, তাহলে কি হবে mk², মানে পুরো ভর, মানে এটা যদি অক্ষ হয়, এটা যদি অক্ষ হয়, তাহলে সেই অক্ষ থেকে এই এই যে রিংটা আছে তার মোট ভর আমি m ধরে নিল, মোট ভর তো m, তাহলে এটা কে ধরে নিলাম কে, তাহলে কি হবে mk² সমান যেটা বেরিয়েছে 3/2mr², সরি এটা r² হবে, mr²। তাহলে কে কত হবে, m আর m কেটে যাচ্ছে না, তাহলে কে হবে কত √3/2 আর, এটা √3/2 আর। চক্রগতির ব্যাসার্ধ কমপ্লিট, আর কিছু করাবো না এখানে। শর্ট কোশ্চেন দিয়ে দেবে এরকম, ঠিক আছে, নিশ্চয়ই পারবি যে একটা ফাঁপা গোলকের আমি একটা লাস্ট কোশ্চেন দিচ্ছি, যেটা লিখবি একটি একটি এম ভর বিশিষ্ট, না এম ভর নয়, লেখ ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা গোলকের, না ফাঁপা গোলক 2/3mr², হ্যাঁ একটি ফাঁপা গোলকের সহিত স্পর্শক, একটি ফাঁপা গোলকের সহিত স্পর্শক অক্ষের সাপেক্ষে তার চক্রগতির ব্যাসার্ধ কি হবে, হ্যাঁ অবশ্যই চক্রগতির ব্যাসার্ধ কি হবে, ফাঁপা গোলকের একটি আর ব্যাসার্ধের ফাঁপা গোলকের স্পর্শক অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কি হবে, মানে অক্ষটা কি হবে, গোলকের স্পর্শক হবে, অক্ষটা গোলকের স্পর্শক হবে, এবং গোলকটা কি ফাঁপা গোলক। চল করে দেখ কি আসছে। তো আমি যেটা বললাম, হ্যাঁ যে একটা ফাঁপা গোলক, দেখ প্রথম কথা কি বলেছে, ফাঁপা গোলককে স্পর্শক বলেছে। দেখ এটা যদি ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলকের ভর কেন্দ্র দিয়ে যে এটা গেছে তার সাপেক্ষের জড়তা ভ্রামক কি হয় 2/3mr², ঠিক না। এবারে বলেছে কি একটা অক্ষ যেটা কি করবে, একে স্পর্শ করে যাবে, তাহলে আমি আই ড্যাশ যদি বার করি এখান থেকে, আই ড্যাশ কি হবে, আই সেন্টার অফ মাস প্লাস mr², তাহলে 2/3mr² প্লাস mr², এখান থেকে 3 হয়ে যাবে লসাগু, 3 দিয়ে 5, 5mr²। এবারে জড়তা ভ্রামক বেরিয়ে গেলে চক্রগতির ব্যাসার্ধ তো চলে আসবে, পুরো mk² ইজিক্যালস টু, তোরা না এটাকে ইজিলি ভাবে বলতে পারিস, দেখ যদি এরকম চলে আসে চট করে কি লিখে দিতে পারিস বলতো,
√5/3r, k is equals to √5/3r। ঠিক আছে, বেশ। হ্যাঁ, এবার চলে আসছে, টুকবি? কেউ টুকছিস? হয়ে গেছে। হ্যাঁ, এবার একটা জিনিস দেখ, আমি বলেছি কি যে এরকম যদি একটা দণ্ড হয়, যদি এল দৈর্ঘ্যের দণ্ড হয়, কি বললাম, যদি এরকম একটা দণ্ড এল দৈর্ঘ্যের হয়, তাহলে তার একদম মাঝখান দিয়ে মানে ভর কেন্দ্র, ঠিক না, দিয়ে যে অক্ষ যাবে এর ভর এম, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়? এম 12, ml²/12। ঠিক তো, ml²/12। এখন আমি একটা কোশ্চেন দিচ্ছি যে এইরকম একটা এল দৈর্ঘ্যের দণ্ড আছে, তো এই কথা বলবি না, এল দৈর্ঘ্যের দণ্ড আছে, যে দণ্ডটার এই দিকটা হচ্ছে কি আছে? লোহা, এটা লোহা, ঠিক আছে, আর এই দিকটা আছে কি, ধর তামা আছে, মানে হাফটা লোহা হাফটা তামা। এটা L/2 দৈর্ঘ্য, এটাও L/2 দৈর্ঘ্য, কিন্তু এর ভর হচ্ছে কি এম, আয়রন বলে দিচ্ছে আই, আর এটাকে দিয়ে দিচ্ছি এম সিইউ, কপার। দুজনের ভর সেম, এম আই আর এম সিইউ, মানে হচ্ছে কপার। কি বললাম, একটা পুরো এল দৈর্ঘ্যের দণ্ড, যার এই দিকটা হচ্ছে কি লোহা, এই দিকটা সম্পূর্ণ হচ্ছে কি ইউনিফর্ম আছে, আর এই দিকটা হচ্ছে কি কপার আছে, তাহলে এই অক্ষের সাপেক্ষে একদম মাঝখান দিয়ে যেটা গেছে, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? কি করে হবে? দুদিকে ভর কিন্তু আলাদা আলাদা, আর এটা কিন্তু ভর কেন্দ্র নয় মোটেও, এটা কিন্তু এখন ভর কেন্দ্র নয়। কেন বলতো? এদিকের ভর আলাদা। মাঝ দেখ, আমি একটা কথা বলছি, এটা যদি অক্ষ হয়, তুই ধরে নে এদিকে L/2 দৈর্ঘ্যের দণ্ড, সেই দণ্ডের প্রান্তে এই অক্ষ, একটা দণ্ডের প্রান্তে হলে, আর এদিকে একটা দণ্ড যার এই প্রান্তে একটা আছে, দুটোকে আলাদা আলাদা করে যোগ করে দে। বল, একটা দণ্ড যদি হয় এম ভরের একটা দণ্ড হচ্ছে, এম ভরের একটা দণ্ড যার দৈর্ঘ্য এল, সেটার এই প্রান্ত দিয়ে যে অক্ষটা গেছে তার সাপেক্ষে আই কত হয়? ml²/3। তাহলে তুই কি লিখবি, যে এদিকে যে আয়রন আছে সেই পার্টটার জন্য জড়তা ভ্রামক কত হবে? এম আই, আয়রনের মাস, বাই কত হবে? L/2 এর হোল স্কোয়ার বাই 3। ঠিক তো, এম L²/3, তাহলে কি হচ্ছে? এম আই মানে কি আয়রন, ইন্টু তার দৈর্ঘ্যের স্কোয়ার বাই 3। আর এই দিকের যে পার্টটা আছে, এই দিকের পার্টটা, এই দণ্ডটার প্রান্তে অক্ষ আছে, আমি ভাবতে পারি না, এই দণ্ডটার প্রান্তে অক্ষ আছে, তাহলে এই দণ্ডটার এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কি হবে? এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? এম আই, না এম সিইউ, কপার, L/2 এর হোল স্কোয়ার বাই 3। হলো এটা? তাহলে এটাকে যদি দেখ, আমরা কি করি, জড়তা ভ্রামক যোগ করে দিই সব, না এদিকের ভর কি ওদিকের ভর সব যা আসবে সব যোগ। তাহলে এটার জন্য কত আসছে বলতো? এম আই L²/4 × 3 মানে 12, আর ওটা কি হবে? এম সিইউ L²/12। তাহলে কি করতে পারিস, L²/12 কমন নিতে পারিস, এম আই প্লাস এম সিইউ। দেখ একটা কোশ্চেন কিভাবে তৈরি হলো। এইরকম কোশ্চেন দিয়ে দিলে যেন পরীক্ষাতে যেন আটকে না যায়, ঠিক তো? কিছু কি দেখ, আমি বলেছিলাম কি, যদি পুরোটা যদি একদম এম ভরের দণ্ড হয় এবং তার সব দিকটা সমান সমান হয়, তাহলে মাঝখান দিয়ে গেলে ml²/12, যদি প্রান্ত দিয়ে যায় তাহলে ml²/3। এদিকে কি বলেছে, একটা দণ্ড, তার এদিকে হচ্ছে কি, এটা এম আই এম সিইউ দিয়েছে, তো m1 m2 দিতে পারতো, m1 m2 দিতে পারতো। আচ্ছা, আরো দেখ, আরো একটা কি বলছি, ধর এদিকের দৈর্ঘ্য দিত এল, এদিকের দৈর্ঘ্য দিত 2l, তাতে করে কি লিখতে, ধরো এটাকে m1 দিয়ে দিল, এদিকে দৈর্ঘ্য দিল এল, তাহলে কি হচ্ছে, m1 ভরের প্রান্তে আছে, তাহলে m1 × L²/3। এদিকে ধরো ভর দিল কত, 2, ধরো হচ্ছে m2 দিল,
m2 ইন্টু এটার ধরো দৈর্ঘ্য দিল কত 12, তাহলে m2 ইন্টু 12 এর হোল স্কয়ার বাই 3, দুটোকে যোগ। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? বুঝতে পারছিস? ব্যাস। এবারে দেখ, আমি যদি বলি একটা আয়তক্ষেত্র, আয়তকার প্লেট, দেখ জানিস তোরা কিভাবে হচ্ছে আয়তকার প্লেট, এটা হচ্ছে কি আয়তকার প্লেট, আয়তকার প্লেট যার দৈর্ঘ্য কত এল, যার দৈর্ঘ্য হচ্ছে কত এল। এবারে আমি কি করলাম, আয়তকার প্লেটের একটা অক্ষ নিলাম, আয়তকার এটা ধরো পুরোটার ভর কত ক্যাপিটাল এম, আয়তকার প্লেটের পুরোটার ভর কত ক্যাপিটাল এম। আমি নিলাম কি এটা হচ্ছে এর ভর কেন্দ্র ধরলাম, মানে এর এর পুরোটার ভর কেন্দ্র এটাই, এবং অক্ষটা এখন আমি নিলাম এই অক্ষ, কোন অক্ষ এটা। তাহলে এই অক্ষ বরাবর কি হবে জানিস, একটা দণ্ডকে যেমন তোরা ভাবছিস সেরকম, মানে এম ভর এল দৈর্ঘ্যের দণ্ড কত হবে, এম এল স্কোয়ার বাই 12, কত হবে, এম এল স্কোয়ার বাই 12। আচ্ছা যদি আমি এদিকের অক্ষ ভাবি, এই অক্ষ বরাবর, তখন কি হবে বলতো, তুই দণ্ডটাকে এরকম করে ভাব, মানে কি এদিকে আমি যদি এর প্রস্থ কি নিই বি নিয়ে নিই, তাহলে কি হবে বলতো, এম বি স্কোয়ার বাই 12, কি যদি দৈর্ঘ্য বরাবর হাফ করি তাহলে এম এল স্কোয়ার বাই 12, প্রস্থ বরাবর হাফ করলে এম বি স্কোয়ার বাই 12। এবার যদি বলি একটা অক্ষ এই বরাবর গেছে, কি হবে বুঝতে পারছিস, এই বরাবর, এই বরাবর যদি যায়, এটাকে আমি ধরে নিলাম আই এক্স, এটাকে ধরে নিলাম আই ওয়াই, তাহলে কি হবে আই জেড ইজ ইকালস টু আই এক্স প্লাস আই ওয়াই, মানে এই অক্ষের সাপেক্ষে এটা আমি ধরে নিলাম কত আই জেড, কত হবে আই জেড হবে কত এম বি স্কোয়ার বাই 12 প্লাস এম এল স্কোয়ার বাই 12, তাহলে কত হবে এম বাই 12 বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এম বাই 12 বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। হয়েছে এম বাই 12 বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ধর পরীক্ষায় প্রশ্ন দিয়েছে এটাই, এটা টোকা হয়ে গেছে সবার, এটা সবার টোকা হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন যেটা দিয়েছে যে এটা একটা আয়তকার প্লেট যার দৈর্ঘ্য কত এল, দৈর্ঘ্য এল এবং ভর এম, এর এটা হচ্ছে কি ভর কেন্দ্র, এই ভর কেন্দ্র থেকে এল বাই 4 দূরত্বে একটা অক্ষ আছে, সেই অক্ষের সাপেক্ষে আই কত হবে, কি করে করবি, প্রথমে প্রথমে এইটা করে নে, প্রথমে এই অক্ষটা করে নে, এই অক্ষতে কত হবে, এই অক্ষের সাথে এম এল স্কোয়ার বাই 12, তাহলে এটাতে কত হবে বুঝতে পারছিস, ক্যালকুলেশন কর। আই ড্যাশ সমান্তরাল অক্ষ উপপাদ্য, মানে এই অক্ষের সাপেক্ষে কি হবে আই সিও এম, এটা কি সেন্টার অফ মাস, তো সেন্টার অফ মাস দিয়ে গেছে আই সিও এম প্লাস কি হবে এম ইন্টু কতটা দূরত্ব এদের মধ্যে এল বাই 4 এর স্কোয়ার, আই সিও এম কত দেওয়া আছে এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম এল স্কোয়ার বাই 16, 12 আর 16 লসাগু করলে কত হবে 48, তাই তো 12 4 48, 4 এম এল স্কোয়ার প্লাস 16 3 48, 3 এম এল স্কোয়ার, এটা করলে কত হবে 7 এম এল স্কোয়ার বাই 48, দেখ অ্যান্সার 7 এম এল স্কোয়ার বাই 48, 7 এম এল স্কোয়ার বাই 48। কঠিন লাগছে, কঠিন লাগছে, ব্যাস। আর দুটো ফর্মুলা বলবো ব্যাস, ওখানেই জড়তা ভ্রামক আমি কমপ্লিট করব, তারপরে হচ্ছে কৌণিক যেগুলো ব্যাপার আসছে ওগুলোকে একসঙ্গে রিলেট করে দেবো। দুটো ফর্মুলা হচ্ছে কি, যে এটা যদি একটা চোঙ হয় মানে পাইপের মতো দেখতে, দেখ
এটা ধরো পাইপ না, এই চোঙটা হচ্ছে কি ফাঁপা, এটা কি হচ্ছে ফাঁপা, এবং এর যে ব্যাসার্ধ আর এবং এর মোট ভর কত এম, এর যদি অক্ষ এটা হয়, এই অক্ষের সাপেক্ষে কত, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস। দেখ এর থেকে আর দূরত্বে সব ভর আছে না, আর দূরত্বে সব ভর আছে। তো আমি যদি সবার করি কি হবে, ধর এখানে আমি একটা ছোট্ট ভর নিলাম এম আর স্কোয়ার, এখানে একটা নিলাম এম আর স্কোয়ার, সব এম আর স্কোয়ার, যদি সবগুলোকে যোগ করি কি হবে, আর স্কোয়ার তো আর স্কোয়ার থাকবে, মোট ভর কি চলে আসবে, এটার মোট ভর, তাহলে এর সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, এম আর স্কোয়ার। বোঝা গেল কিনা? আর এইটা যদি নিরেট হয়ে যায়, এটা যদি নিরেট হয়ে যায়, হয়ে যাবে কত, এম আর স্কোয়ার বাই টু, ব্যাস এটুকু। এটা যদি নিরেট হয়ে গেলে তখন ওই লজিক দিয়ে বলতে পারবি না, তখন ইন্টিগ্রেশন করে আসে। তো এটা যদি নিরেট হয়ে যায়, নিরেট চোঙ হয়ে যায়, যার ভর কত এম এবং ব্যাসার্ধ আর, তাহলে আই হবে কত, এম আর স্কোয়ার বাই টু, এম আর স্কোয়ার বাই টু। তোরা লজিক বুঝতে পারছিস? দেখ আমি কি বলতে চাইছি, আমি যখন বলেছিলাম রিং, রিং এর কত হতো, এম আর স্কোয়ার, যখন এটাকে পুরো ফিল আপ করে দিয়েছিলাম ডিস্ক, এটা কি হয়েছিল, ডিস্ক, ডিস্কের জন্য কত হয়েছিল, এম আর স্কোয়ার বাই টু। বুঝতে পারছিস? যখন বললো ফাঁপা চোঙ, এম আর স্কোয়ার, যখন বললো নিরেট চোঙ, এম আর স্কোয়ার বাই টু। মনে রাখার এগুলো কিন্তু সহজ পদ্ধতি, ঠিক আছে, সব তাল গোল পাকালে হবে না, মনে রাখা যায়, ঠিক আছে। তো হাতে গোনা কয়েকটা, কটা ফর্মুলা বললাম বলতো, রিং, ডিস্ক, রিং, ডিস্ক, তারপরে হচ্ছে কি দণ্ড, একটা দণ্ড, দণ্ডের হচ্ছে যদি ভরকেন্দ্র দিয়ে যায় এম এল স্কোয়ার বাই টু 12, প্রান্ত দিয়ে গেলে ও তো ক্যালকুলেশন করে নিচ্ছি, আয়তক্ষেত্রটা তো আমি দণ্ড দিয়েই বুঝিয়ে দিলাম, কি একই রকম। আর দুটো ফর্মুলা, সেটা হচ্ছে কি ফাঁপা গোলক, নিরেট গোলক। ফাঁপা গোলক হলে 2/3, নিরেট গোলক হলে 2/5, ব্যাস। 2/3, 2/5 না। হুম হুম দেখ কিছু কিছু জিনিস বলছি, যেমন দেখ ধর কোথাও আছে যে, আমরা যখন বলেছিলাম যে ত্বরণ, ওই চ্যাপ্টারই চলছে, হ্যাঁ, এটা হচ্ছে যে, দেখ লিখছি বুঝতে পারবে, এটা ত্বরণ মানে কি হচ্ছে, ত্বরণ মানে আমরা কি বলতাম, ভি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই টি, হয়েছে। যদি বলি কৌণিক ত্বরণ, ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই টি, কে ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই টি, কৌণিক ত্বরণ, হ্যাঁ হয়েছে। নেক্সট আমি যদি বলি ভরবেগ, ভরবেগ আমরা কি জানতাম, ভর গুণিতক বেগ, ভরবেগকে আমরা কি দিয়ে লিখতাম, পি দিয়ে, পি ইজিক্যালস টু কি লিখতাম, এমভি, ভরবেগ মানে কি এমভি, ভর গুণিতক বেগ। হ্যাঁ অবশ্যই আমি রিভিশন দিচ্ছি, কৌণিক ভরবেগ, কৌণিক ভরকে, ভরবেগকে আমরা এল দিয়ে লিখি, এল মানে হচ্ছে কি আই, কি হবে, ওমেগা, ঠিক আছে, আই ওমেগা, হ্যাঁ, ভিএফ মাইনাস ভিআই, ভিএফ মানে হচ্ছে কি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, এখানে ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই টাইম, মানে কৌণিক বেগের পরিবর্তন বাই সময়, মানে কৌণিক ত্বরণ, ঠিক না। এটা হচ্ছে কি রৈখিক ত্বরণ, এটা কৌণিক ত্বরণ হলো। এবার এই কথা হচ্ছে যে, দেখ যদি এম ভরের কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, তাহলে তার জন্য মানে এটা যদি অক্ষ হয়, তাহলে আই কত হবে, এম আর স্কোয়ার, আই কত হবে, এম আর স্কোয়ার, এটা তো করছি এক্ষুনি, আই ইজিক্যালস টু কি হবে, এম আর স্কোয়ার। আচ্ছা, আর ভি আর ওমেগার মধ্যে আমরা রিলেশন কি জানি, ভি ইজিক্যালস টু ওমেগা আর, তাহলে এখানে আই এর ভ্যালুটা বসা, আর ওমেগা মানে ভি বাই আরটা বসিয়ে দে,
মানে আমি বলতে চাইছি কি কৌণিক ভরবেগে লিখবে এটা। হ্যাঁ, এল এল মানে কি কৌণিক ভরবেগ আই ওমেগা, তো আই মানে হচ্ছে এম আর স্কোয়ার, আর ওমেগা হচ্ছে কত ভি বাই আর। তাহলে কি হলো এম এম ভি আর হয়েছে, এম ভি আর হলো তো, এম ভি আর। একটা জিনিস লক্ষ্য কর, এটা তো কৌণিক ভরবেগ। আচ্ছা এম ভি মানে কি রৈখিক ভরবেগ, এম ভি মানে কি রৈখিক ভরবেগ মানে পি আর পি ইন্টু আর হয়েছে। এবার আমি দেখবো এদের মধ্যে কি রিলেশন আসছে। দেখ যদি একটা কণা, যদি একটা কণা হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে এখানে যে কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগ বা কৌণিক ভরবেগ কৌণিক বেগ এদের এদের যে হচ্ছে দিক হয়, কোন দিকে হয় না ঘূর্ণন অক্ষের দিকে। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে কৌণিক বেগ হয় কি অক্ষ বরাবর ওপরের দিকে। কৌণিক কৌণিক বেগ যদি অক্ষ বরাবর ওপরের দিকে হয়, বাইরের দিকে হয়, তাহলে কৌণিক ভরবেগ, এটা যদি মানে এই কণাটা যদি বৃত্তপথে ঘোরে, এই কণাটা যদি বৃত্তপথে ঘোরে, তাহলে তাহলে এর হচ্ছে অক্ষ কোনটা, এটা মানে এটা এইটাকে এইটাকে অক্ষ করেও ঘুরছে, ঠিক না? তাহলে এর কৌণিক বেগ কোন দিকে হবে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে কৌণিক বেগ হবে কি অক্ষ বরাবর বাইরের দিকে, তলের বাইরের দিকে, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ভেতরের দিকে। আচ্ছা এটা আমি ধরে নিলাম কি বাইরের দিকে ঘুরছে, তাহলে এল কোন দিকে হবে ওপরের দিকে, এখানে এল কোন দিকে হচ্ছে ওপরের দিকে। আচ্ছা রৈখিক ভরবেগের অভিমুখ কোন দিকে হয়, যেদিকে বেগের অভিমুখ, মানে হ্যাঁ মানে পি ইজিক্যালস টু এম ভি জানি না, ভেক্টর দিয়ে লিখলে, তাই না? এ যখন বৃত্তপথে ঘুরছে এই বিন্দুতে বেগ কোন দিকে, এদিকে, মানে ভরবেগও কোন দিকে হবে এইদিকে, রৈখিক ভরবেগ এইদিকে। আচ্ছা আর আরও কিন্তু একটা ভেক্টর, আর ভেক্টর কোন দিকে হয় এদিকে, আর ভেক্টর কোন দিকে হয় এদিকে, বৃত্তের কেন্দ্র থেকে বাইরের দিকে আর ভেক্টর। দেখ একটা জিনিস লক্ষ্য কর, তিনটে ভেক্টর এখানে, এলও ভেক্টর, পিও ভেক্টর, আরও ভেক্টর। তাহলে এল ভেক্টর ইজিক্যালস টু পি আর আর দুজনে ভেক্টর, মানে এই দুজন ভেক্টর মিলে এটা একটা ভেক্টর আসবে, তার মানে ক্রস প্রোডাক্ট আসবে। দুটো ভেক্টর মিলে যদি স্কেলার আসে তাহলে ডট প্রোডাক্ট, দুটো ভেক্টর মিলে যদি একটা ভেক্টর আসে তাহলে ক্রস প্রোডাক্ট। এখন কথা হচ্ছে দেখ পি কোন দিকে, এইদিকে, যেদিকে ভি সেদিকে পি। তাহলে দেখ পি ক্রস আর করলে, যদি আমি পি ক্রস আর করি তাহলে ভেতরের দিকে ঢুকে যাবে, মিলবে না। যদি আমি আর ক্রস পি করি বাইরের দিকে আসবে। দেখ আরটা কোন দিকে, এদিকে, আর ভেক্টর কোন দিকে, এদিকে, আর আর ভেক্টর সবসময় কেন্দ্র থেকে বাইরের দিকে, এদিকে বলছিস, কণা তো এখানে আছে, কণা তো এখানে আছে, তাহলে এটা হচ্ছে কি আর ভেক্টর, আর যেদিকে ভি ভেক্টর সেদিকে এম ভি ভেক্টর। তাহলে আর আর ক্রস পি করলে এল আসছে, যদি পি ক্রস আর করি এল ভেতরের দিকে হয়ে যাবে, মিলবে না। তাহলে কি হবে আর ক্রস পি, মনে থাকে যেন আর ক্রস পি, এল ভেক্টর ইজিক্যালস টু আর ক্রস পি। কৌণিক ভরবেগ ইজিক্যালস টু ব্যাসার্ধ ভেক্টর ক্রস পি ভেক্টর, হয়েছে? ঠিক তো, কৌণিক ভরবেগ ইজিক্যালস টু আর ক্রস পি। তাহলে কি হচ্ছে এল ভেক্টর ইজিক্যালস টু আর ক্রস পি, হয়েছে? দুই পক্ষকে আমি সময় সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ঠিক আছে, দুই পক্ষকে আমি সময় সাপেক্ষে ডেরিভেটিভ করছি। দেখ যদি ডেরিভেটিভ করি কি হবে, ডিএল ভেক্টর বাই ডিটি সমান, এক কাজ করলাম আর ক্রস ডিপি ডিটি প্লাস প্লাস কি করতে পারিস ডিআর বাই ডিটি ক্রস পি, কি ইউভি মেথড, ইউভি মেথড। আচ্ছা যখন এইভাবে ঘুরছে তখন আর কি কোনো পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তন হচ্ছে না, আর ধ্রুবক হচ্ছে। তো এই জন্য আমরা ডিআর ডিটিকে জিরো করে দিতে পারি, ঠিক আছে, ডিআর ডিটিটাকে আমরা কি করে দেবো জিরো, মানে ধ্রুবক হচ্ছে।
আরো একটা জিনিস দেখতে পাবি এখানে, ডিআর ডিটি মানে কি বলতো, ভি, বেগ। ডিআর ডিটি মানে ভি হচ্ছে বেগ, আবার পি মানে কি, এম ভি। দুটো একই ভেক্টরের সঙ্গে ক্রস প্রোডাক্ট হলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। ক্রস প্রোডাক্ট করলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়, কারণ কি দুজনের মধ্যে অ্যাঙ্গেল কি, জিরো, সাইন জিরো চলে আসবে। যাই হোক, এটা জিরো চলে আসছে, তাহলে থাকছে কোনটা, ডিএল ভেক্টর ডিটি ইজিক্যালস টু আর ক্রস ডিপি ভেক্টর ডিটি। আমাকে বল, ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে, বল বলে, ফোর্স। ভরবেগের পরিবর্তনের হারকে ফোর্স বলে না, এফ ইজিক্যালস টু ডিপি বাই ডিটি। তাহলে এটা কি এফ, তাহলে আর ক্রস এফ। আচ্ছা, যদি রৈখিক ভরবেগের পরিবর্তনকে বল বলে, তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে, বলের কৌণিক প্রতিরূপ, টর্ক, টর্ক বলে। তাহলে কি হলো, টাউ ইজিক্যালস টু আর ক্রস এফ। তাহলে আমি যদি একসঙ্গে জিস্ট করে লিখি, কি আসছে দেখ, এল ভেক্টর ইজিক্যালস টু আর ক্রস পি, টাউ ভেক্টর ইজিক্যালস টু আর ক্রস এফ। একে কি বলে, টর্ক বলে। একে কি বলে, টর্ক বলে। এটা তো টর্ক, আমরা ফোর্স আর হচ্ছে কি রেডিয়াসের মানে হচ্ছে ভেক্টরের মধ্যে টর্কের রিলেশন দেখছি এখানে, কিন্তু আমরা এটাও তো জানি যে বল মানে কি হয়, ভর গুণিতক ত্বরণ। তাহলে টর্ক মানে কি হবে, আই ইন্টু আলফা, ডিপি বাই ডিটি মানে তো এফ, ডিএল বাই ডিটি মানে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এটা এফ হয়েছে। হ্যাঁ, যেটা বললাম, বল সমান ভর গুণিতক ত্বরণ, তাহলে টর্ক মানে কি, বলের কৌণিক প্রতিরূপ, ভরের কৌণিক প্রতিরূপ কি হবে, জড়তা ভ্রামক, ইন্টু এর কৌণিক প্রতিরূপ, কৌণিক ত্বরণ, ঠিক না, কৌণিক ত্বরণ। আসবে তো, এরকম আসবে, ঠিক আছে। একটা কোশ্চেন দেওয়া যাক, ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে যে একটা নিরেট গোলক, ঠিক আছে, একটা নিরেট গোলক, একটা নিরেট গোলক, এই নিরেট গোলকের ভর এম, ব্যাসার্ধ আর, এই নিরেট গোলকের ভর এম, ব্যাসার্ধ আর। এই নিরেট গোলককে, হ্যাঁ, এর হচ্ছে ভর কেন্দ্র দিয়ে গেছে একটা অক্ষের সাপেক্ষে। যদি আমি 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ নিয়ে ঘোরাই, তাহলে টর্ক কত হবে। প্রশ্ন হচ্ছে কি, বলছি, এম ভর এবং আর ব্যাসার্ধের নিরেট গোলককে তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণে ঘোরালে ওই গোলকের ওপর প্রযুক্ত টর্ক কত। এম ভর এবং আর, এবার দেখ এই কোশ্চেন এখানে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ দিয়ে দিয়েছে। তো যদি এটা কোশ্চেন দিত যে যে এখানে প্রথমে কৌণিক বেগ আছে 3 রেডিয়ান পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে কৌণিক বেগ হলো 5 রেডিয়ান পার সেকেন্ড, তখন কি করবি, কৌণিক ত্বরণ বার করে নিবি, কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। বুঝতে পেরেছিস কি বললাম, এখানে কৌণিক ত্বরণ আমি দিয়েছি, যদি কোথাও দেওয়া থাকে কি যে প্রাথমিক কৌণিক বেগ দিল, আর একটা সময় পরে আর একটা কৌণিক বেগ দিল,
তাহলে কৌণিক ত্বরণ আমার চাই। কৌণিক ত্বরণ কি হবে? অন্তিম কৌণিক বেগ মাইনাস প্রাথমিক কৌণিক বেগ বাই সময়। ঠিক আছে, কি হবে এটা দেখ, লক্ষ্য করে দেখ। আলফা 4/5 m²। হ্যাঁ 2/5, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হবে এখানে? সহজ কোশ্চেন বলে দিলে তো সহজই হচ্ছে। এখানে দেখ তাও কি হচ্ছে, আই আলফা। এই গোলকের মানে নিরেট গোলকের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এর জড়তা ভ্রামক কত? 2/5 m² ইন্টু কৌণিক ভরবেগটা কৌণিক ত্বরণটা কত দিয়েছে? 2 রেডিয়ান/সেকেন্ড, ঠিক না? 2 রেডিয়ান/সেকেন্ড। তাহলে টর্কের একক কি হবে বলতো? দেখ টর্ক কি এসছে এখানে, দেখ টর্ক ইজিক্যালস টু আর ক্রস এফ এসছে না? আর ক্রস এফ মানে কি আসবে? আর ইন্টু এফ ইন্টু সাইন থিটা। কি আর ইন্টু এফ ইন্টু সাইন থিটা? সাইন থিটার কোনো একক নেই। আর মানে কি? দৈর্ঘ্য, মানে ব্যাসার্ধ তো দৈর্ঘ্য, আর এফ হচ্ছে কি? বল। তাহলে বলের একক কি? নিউটন। নিউটন মিটার। নিউটন মিটার। টর্কের একক কি হচ্ছে? নিউটন মিটার। টর্কের একক হচ্ছে কি? নিউটন মিটার। ঠিক আছে, টর্কের একক হচ্ছে কি? নিউটন মিটার। বুঝছো? দেখ যখন আমরা নিউটনের প্রথম হ্যাঁ নিউটনের প্রথম সূত্র পড়েছিলাম, ওখানে কি বলা হয়েছিল? যে যদি কোনো বস্তুর ওপর কোনো বল প্রযুক্ত না হয় তাহলে সেটি স্থির থাকলে স্থির থাকবে গতিশীল বস্তু, ঠিক তো? তার মানে অ্যাকচুয়ালি কি ছিল দেখ, এ ফিজিক্যালস টু এই যে ডিপি ডিটি ছিল। হ্যাঁ কি বলছি শোন, এটা আমরা পড়েছি যে রৈখিক ভরবেগের সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে যেটা আসছে সেটা হচ্ছে ফোর্স, ঠিক না? তো কথা হচ্ছে যদি বল প্রযুক্ত না হয়, যদি বল প্রযুক্ত না হয় মানে এফ এফ যদি 0 হয় তাহলে কি হবে? ডিপি বাই ডিটি ইজিক্যালস টু 0। ডিপি বাই ডিটি ইজিক্যালস টু 0, তার মানে ডিপি কি হচ্ছে? 0। ডিপি বা ডেল পি আমরা বলতে পারি। মানে কি হচ্ছে? যে ভরবেগের কোনো পরিবর্তনই হচ্ছে না, ঠিক না? ভরবেগ কোনো পরিবর্তন হচ্ছে না, মানে মোট প্রযুক্ত বল যদি 0 হয় তাহলে রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। লিখে দিচ্ছি, এটা এটা আগে করেছি যে যদি যদি প্রযুক্ত বল মোট প্রযুক্ত বল সমান 0 হয় তবে তবে ভরবেগের পরিবর্তন কি হবে? 0। ডেল্টা পি কি হবে? 0। ডেল্টা পি মানে কি? ধর ধর হচ্ছে কি m2v2 অন্তিম অন্তিম ভরবেগ, m2v2 মাইনাস m1v1 আমরা এরকম করি না, সমান 0। ধরো ধরো প্রাথমিক ভর ইন্টু বেগ তাহলে ভরবেগ, আর অন্তিম ভর ইন্টু বেগ ধরো m2v2, তাহলে কি হবে? m1v1 ইজিক্যালস টু m2v2, ঠিক না? m1v1 ইজিক্যালস টু m2v2। ঠিক একই রকম ভাবে যদি আমি বলি যে টর্ক 0 হচ্ছে, টর্ক 0 হচ্ছে মানে কি? আমরা কি লিখছি? টর্ক মানে কি লিখছি? ডেল্টা এল বাই ডেল্টা টি। কি? কৌণিক ভরবেগের পরিবর্তন। যেমন হ্যাঁ কৌণিক ভরবেগের পরিবর্তন, যেমন রৈখিক ভরবেগের পরিবর্তনের হারকে বল বলছি, তেমন কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে কি বলছি? টর্ক বলছি। তাহলে যদি টর্ক 0 হয়, যদি টর্ক 0 হয় তার মানে কি হবে? হ্যাঁ ডিএল মানে ডেল্টা এল 0 হবে, মানে কৌণিক ভরবেগের পরিবর্তন কি হবে? 0 হবে। কৌণিক ভরবেগের পরিবর্তন মানে কি? যে অন্তিম অন্তিম ভরবেগ, অন্তিম ভরবেগ মানে কি? I2 ওমেগা 2 মাইনাস প্রাথমিক ভরবেগ I1 ওমেগা 1 ইজিক্যালস টু 0। মানে কি হচ্ছে? I1 ওমেগা 1 ইজিক্যালস টু কি হচ্ছে? I2 ওমেগা 2। মানে সোজা কথায় বলতে গেলে এখানে যদি বল 0 হয় তাহলে প্রাথমিক ভরবেগ সমান অন্তিম ভরবেগ, এখানে যদি টর্ক 0 হয় তাহলে প্রাথমিক কৌণিক ভরবেগ সমান অন্তিম কৌণিক ভরবেগ। হ্যাঁ প্রাথমিক কৌণিক ভরবেগ সমান অন্তিম কৌণিক ভরবেগ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হুম
দেখ, হুম, এবার দেখ আমি যে বললাম যে টর্ক যেটা বললাম, তাই তো? টর্ক দিয়ে একটা কোশ্চেন করাই। আমি বললাম যে টর্ক কি হয়? টর্ক হয় কি আর ক্রস এফ। কি বললাম? টর্ক হয় কি আর ক্রস এফ। মানে আমি যদি বলি, হ্যাঁ সেটাও লেখা যায়। এবার ধর এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আছে। এক মিনিট, এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে। এখানে একটা বল প্রযুক্ত হয়েছে। এই বলটা ধরো আমি ধরে নিচ্ছি, ধরো এদিকে প্রযুক্ত হয়েছে বলটা। এই বলটা হচ্ছে কত, ধর আছে 2x i ক্যাপ, সরি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, হতেই পারে। বলটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এবারে বলেছে কি মূল বিন্দু, মানে মূল বিন্দু সাপেক্ষে টর্ক বার করতে। তার মানে কি করব আমি বলতো, মূল বিন্দু থেকে যেখানে বল প্রযুক্ত হয়েছে সেই পর্যন্ত একটা ভেক্টর টানবো। এটা হবে কি আর ভেক্টর, যার সাপেক্ষে বলবে। ধরো কি বলছে যে এখানে প্রশ্ন হচ্ছে কি এফ ভেক্টরের, এফ ভেক্টরের মূল বিন্দু সাপেক্ষে টর্ক, মূল বিন্দু সাপেক্ষে টর্ক কি হবে। তার মানে কি এফ ভেক্টরটা তো দেওয়া আছে, মূল বিন্দুর সাপেক্ষে টর্ক বলতে মূল বিন্দু থেকে এফ ভেক্টরটা যেখানে প্রযুক্ত হয়েছে সেই পর্যন্ত একটা ভেক্টর, আর ভেক্টর। এবারে ধর এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে কত, যে 3,4। তাহলে আর ভেক্টর কি হবে, মূল বিন্দু থেকে আর ভেক্টর কি হবে, আর ভেক্টর হবে কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এক কাজ করে আমি আরেকটা দিয়ে দিই, এটাকে হচ্ছে দিয়ে দিই 1। তাহলে 1k ক্যাপ, 1k ক্যাপ। আর এখানে আমি দিয়ে দিই একটা যে -2k ক্যাপ। তিনটে করে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে ক্রস প্রোডাক্টটা করলে। এত হলো। তাহলে প্রশ্নটা কি হচ্ছে ভালো করে বোঝ, যে এটা একটা বল, যে বলটা কত দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এই বলটা প্রযুক্ত হয়েছে কোথায়, কোন বিন্দুতে, 3,4,1 বিন্দুতে। প্রশ্ন হচ্ছে যে এই এফ যে বলটা আছে তার মূল বিন্দু সাপেক্ষে টর্ক কত হবে। তাহলে আমাকে কি করতে হবে, টর্ক মানে কি আর ক্রস এফ, টর্ক মানে আর ক্রস এফ। এফ তো দেওয়া আছে, আরটা, আরটা কি হবে, যে বিন্দুর সাপেক্ষে বলেছে সেই বিন্দু থেকে যেখানে বল প্রযুক্ত হয়েছে সেই পর্যন্ত দূরত্ব যে ভেক্টর, আর ভেক্টর। যে যে বিন্দুতে বলটা প্রযুক্ত হয়েছে, যার সাপেক্ষে বলেছে, কার সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে মূল মূল বিন্দু থেকে এই বল পর্যন্ত একটা ভেক্টর টানতে হবে। হ্যাঁ মূল বিন্দু। এবার মূল বিন্দু থেকে সরণ কি হয়, মূল বিন্দু থেকে সরণ বলতে কি, আমরা কোনো একটা অবস্থান ভেক্টর, এখানে কি অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কি হবে, মূল বিন্দু থেকে কোনো বিন্দু পর্যন্ত অবস্থান ভেক্টর সোজাভাবে আমরা করতে পারি, এটার সঙ্গে আই, এটার সঙ্গে জে, এটার সঙ্গে কে। ঠিক আছে? হ্যালো, তো কি হবে তাহলে বল, আমাকে এফ ভেক্টর দেওয়া আছে, আমাকে এফ দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে টর্ক চাই। তাহলে টর্ক মানে কি আর ক্রস এফ। তার মানে আমাকে অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট বার করতে হবে। ক্রস প্রোডাক্ট শিখেছিস তো, জানিস তো, মানে হচ্ছে ডিটারমিনেট করে, তাই তো, ডিটারমিনেট করা। তার মানে কি হবে, এইটা এইটা আসবে কি রকম, এরকম করে করে দিতে হবে, আই জে কে। বলটা আর দেখ প্রথমে আর আছে, প্রথমে আর আছে মানে আর বসাতে হবে, 3 4 1। আচ্ছা বলটা কত লিখেছিলাম জানো, 2i ক্যাপ, কি লিখেছিলাম, 2i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে কত হবে, 2 3 - 2, ঠিক তো, 2 3 - 2। আচ্ছা কে কে এই ডিটারমিনেন্টটা জানিস না বলতো, কে জানিস না, কে কে জানিস না বল। হ্যাঁ জানিস না, দেখ কিরকম হবে বলে দিচ্ছি, এটাকে কিভাবে করে লক্ষ্য কর ভালো করে। তাহলে এই পর্যন্ত সাজিয়ে নিবি, আর ক্রস এফ আছে মানে কি প্রথমে আর তারপরে এফ। দেখ কি করতে হবে জানিস, প্রথমে তুই কি করবি, আই ক্যাপ লিখবি, ঠিক আছে, কি বললাম, আই ক্যাপ লিখবি, দেন মাইনাস জে ক্যাপ লিখবি প্লাস কে ক্যাপ, কি বললাম এরকম করে লিখে নিবি, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা বোর্ডের দিকে তাকাবি প্রথমে,
যখন আই লিখলিস তখন আই লেখা মানে কি, আই বরাবর এই লাইন, আই বরাবর এই লাইন বাদ দিয়ে দে, তাহলে থাকবে কে, এটা বাদ থাকবে কত, 4 1 3 -2। হ্যাঁ 4 1 3 -2। আবার জে যখন করছি তাহলে জে বরাবর লাইন, জে বরাবর এই নিচের দিকে এটা বাদ দিয়ে দে, তাহলে থাক 3 1 2 -2, 3 1 2 -2। আর কে যদি বলি তাহলে কে বরাবর, কে বরাবর এটা, কে বরাবর নিচের দিকে বাদ দিলে কি হবে, 3 4 2 3। হয়েছে, হয়েছে 3 3 4 2 3। ব্যাস, এবার এখান থেকে ক্যালকুলেশনটা কিরকম হবে, এটা তো টোকা হয়ে গেছে, ক্যালকুলেশনটা এবার ইজি। দেখ কি হবে না, এটা তো আই আছে, শুধু করতে হবে কি, এটা মানে এই বরাবর গুণ কত হবে, -8, একটা মাইনাস দিতে হবে এখানে, আর এই বরাবর গুণ 3 একে 3 হয়ে গেল। প্রথমে এই বরাবর গুণ মাইনাস, আবার এই বরাবর, আচ্ছা মাইনাস যে দিলাম, এরপরে কি হবে, 3 দুনে -6, 3 2 -6, আবার একটা মাইনাস, এটা 2 হয়েছে, প্লাস 3 3 9 -8 কত হচ্ছে তাহলে, মাইনাস কেন 15, 11 হবে, 11 মাইনাস, আচ্ছা -8 8 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা তো টর্ক ভেক্টর এসছে, যদি বলে টর্কের মান কত, যদি বলে টর্কের মান কত, √ওভার -11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে যা আসে টর্কের মান। বইতে দাগ মারবি, বইতে দাগ মারবি, যেগুলো যেগুলো বলছি আজকে, আজকের গিয়ে সেগুলো করবি। হ্যাঁ পেজ পেজ বলছি, এমসিকিউ দাগ নম্বর মারবি, ঠিক আছে, এমসিকিউর দাগ নম্বর মারবি, যেগুলো যেগুলো তোদের। হ্যাঁ হ্যাঁ, একটা পেন দেখি তো, তোরা তোরা খাতাতে দাগ লিখে নিবি। পেজ নাম্বার 402, ছায়া প্রকাশনী বইয়ের, ছায়া প্রকাশনী বইয়ের হচ্ছে এমসিকিউ বলছে, দৃঢ় বস্তুর ঘূর্ণন, ঠিক আছে, 1 2 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে, 6 7 6 7 8 8, তারপরে চলে আসবি 10 10 11 12 12, দেন তারপরে চলে আসবি 16 16 17 18 17 18 হয়েছে, 17 18 17 18 20 22 23 24, হ্যাঁ 22 23 24 27, না না ঠিক আছে, 27 28 27 28 29 30, না সব নয়, 35 35, সব সব নেই, 35 35 35 35 35 48 48 49,
48 49, ব্যাস এই কটা, ঠিক আছে। 48, 48 49, হ্যাঁ। আর নেই, আর দিচ্ছে না। হ্যাঁ, এগুলো বাড়ি গিয়ে একবার দেখবি। দেখ একটা অঙ্ক, একটা অঙ্ক আমি একটু করে দিই লাস্ট, করবো, ঠিক আছে। আমি কালকের এগুলো করবো, তাই না? কার ধর। কালকে সকালে পড়া হচ্ছে তাই তো, 7টার সময়। কালকে এটা পুরো ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে, চাপ। কমপ্লিট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, রিভিশন তো মাঝে করবো, 4 দিন, 4 দিনে এমসিকিউ করবো শুধু, পরীক্ষার মাঝে। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত থাকছে।